ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে আমাদের আরেকটি ভিডিও ক্লাস। আজকের আলোচ্য বিষয় দীনেশ দাশের কাস্তে কবিতাটির টেক্সট আমি অলরেডি গতকাল রাত্রেই আমি পোস্ট করে দিয়েছিলাম গ্রুপে। আশা করি কবিতাটি পড়েছো তোমরা সকলে। খুব ছোট কবিতা, আমার মনে হয় না ভিডিও ডিসকাশনের খুব প্রয়োজন ছিল, কারণ কবিতাটি বুঝতে খুব একটা অসুবিধা হবে বলে কারোর আমার মনে হয় না, বিশ্বাস হয় না। তবু আমার কর্তব্যের খাতিরে আমি একটা ভিডিও ডিসকাশন করছি। আচ্ছা, কবিতার কেন্দ্র বিষয় বা কবিতার নামকরণ হিসেবে কবি দিচ্ছেন কাস্তে। এখন কাস্তে এই যন্ত্রটির সঙ্গে তোমরা সকলেই কম বেশি পরিচিত। যদি পরিচিত কেউ নাও হয়ে থাকো, গ্রামগঞ্জের দিকে কাস্তে বাড়িতে বাড়িতে থাকে, কৃষকদের বাড়িতে। যদি পরিচিত কেউ নাও হয়ে থাকো, আমি একটু তোমাদের একটা ছবি দেখিয়ে দিই। আমি ক্যামেরাটা একটু ঘোরাচ্ছি, তোমরা কি দেখতে পাচ্ছ কিনা জানি না। এই হলো কাস্তে, আশা করি দেখতে পেয়েছো। এই এই যন্ত্রটি হলো কাস্তে, এবং এর সঙ্গেই আরেকটি ছবি দেখাই, সেটি হচ্ছে এই, একটু জুম করে নিই, দেখতে তোমাদের সুবিধা হবে এই ছবিটি। আচ্ছা, ফলত কাস্তে এই অনুষঙ্গে আমাদের অনেকগুলো চিত্রকল্প মাথায় আসে। এক, যে ছবিটা প্রথমে দেখালাম, কাস্তে একটা ধারালো হাতিয়ার, মানে ধারালো যন্ত্র। এটা মূলত ব্যবহার হয় কৃষকদের কাজে, ধান কাটার কাজে বা অন্য কোনো ফসল কাটার কাজে। কৃষকদের বাড়িতে বাড়িতে থাকে। এখন অবশ্য অনেক আধুনিক যন্ত্র তৈরি হয়ে গেছে, সেগুলোর মাধ্যমে হয়তো ধান কাটা চলে, কিন্তু এখনো বহু জায়গায় কাস্তের ব্যবহার হয়ে থাকে। কিন্তু পাশাপাশি এটাও মনে রাখার যে আপাত দৃষ্টিতে যে কাজ, যে যন্ত্রটি বা যেই কাস্তে ধান কাটার কাজে ব্যবহার হচ্ছে, সেটা কিন্তু প্রয়োজন বিশেষে অস্ত্র বা হাতিয়ারও হয়ে উঠতে পারে। আত্মরক্ষার অস্ত্র হতে পারে, আক্রমণের অস্ত্র হতে পারে, প্রতিরোধের অস্ত্র হতে পারে। কেউ বিপদে পড়লে কাস্তে তার একটা আত্মরক্ষার সহায়ক হতে পারে। ফলে কাস্তের দুটো তাৎপর্য। এক, সেটা কৃষকদের নিত্য ব্যবহার্য একটা জিনিস, আর দুই হচ্ছে সেটা একটা অস্ত্রও বটে, হাতিয়ারও বটে। তৃতীয়ত, যে ছবিটা দ্বিতীয় যে ছবিটা দেখালাম, সেই ছবিটার সঙ্গে তোমরা পরিচিত। এখন আমাদের বর্তমান রাজনৈতিক যে অবস্থা আমাদের রাজ্যে, তাতে প্রায় এই প্রতীকটাকে আমরা ভুলতে বসেছি। কাস্তে হাতুড়ি, তারা, এই প্রতীকটাকে প্রায় আমরা বিস্মৃত হতে বসেছি, কিন্তু এটা আসলে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার প্রতীক। ফলে কাস্তের সঙ্গে একটা রাজনৈতিক অনুষঙ্গও কিন্তু জড়িত আছে, মানে চাইলে জড়িত করা যায়। এখন এই কবিতার ক্ষেত্রে আছে কিনা সেটা আলাদা প্রশ্ন, সেটাতে আমরা পরে আসছি, কিন্তু আছে। এখন প্রাথমিকভাবে কাস্তে কবিতাটি সম্পর্কে কিছু প্রাসঙ্গিক তথ্য তোমাদের দিয়ে দেওয়া একটু ভালো, যেগুলো শর্ট কোয়েশ্চেনের জন্য
জরুরি হতে পারে। দীনেশ দাস কবি, তার জন্ম 1913 সালে, মৃত্যু 1985 সালে। 1981 সালে রাম গেছে বনবাসে নামের কাব্যগ্রন্থের জন্য তিনি রবীন্দ্র পুরস্কার পান। কাস্তে কবিতাটি প্রথম প্রকাশিত হয় 1937 সালে শারদীয় আনন্দবাজার পত্রিকায়। এই 1937 সালে লেখা হয়, আর এটা প্রকাশিত হয় 1938 সালে শারদীয় আনন্দবাজার পত্রিকায়। সহ সম্পাদক তখন ছিলেন আনন্দবাজার পত্রিকার অরুণ মিত্র। তার সৌজন্যে কবিতাটি প্রকাশিত হয়। কারণ এই কবিতাটি তার আগে বহু কবিতায়, মানে বহু পত্রিকায় প্রত্যাখ্যাত হয়েছিল, ছাড়া ছাপতে রাজি হয়নি কবিতাটি। কারণ কবিতাটি অনেকভাবে বিপজ্জনক বিবেচনা করেছিল আর কি পত্রিকাগুলো। কেন বিপজ্জনক বিবেচনা করেছিল সেটা আলোচনায় আসছি পরে। কবিতাটি পরবর্তীকালে কবির প্রথম কাব্য সংকলন কবিতা কোলন 1343 থেকে 1348 নামের কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত হয়। কবিতাটি প্রকাশিত হওয়ার পর ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল, ব্যাপক গ্রহণযোগ্যতায় তৈরি হয়েছিল। এ যুগের চাঁদ হলো কাস্তে নাম দিয়ে, মানে এই কবিতার একটা লাইন, এ যুগের চাঁদ হলো কাস্তে, তোমরা পড়েছো টেক্সটটা। তো এই যুগের চাঁদ হলো কাস্তে কবি নাম দিয়েই বিষ্ণু দে এবং সুধীন্দ্রনাথ দত্ত, আরো দুজন দিকপাল কবি সেই সময়কার, তারা বুদ্ধদেব বসুর প্রকাশিত সম্পাদিত কবিতা পত্রিকায় দুটি কবিতা লেখেন। অলোকা পত্রিকায় নারায়ণ গঙ্গোপাধ্যায়ের একটি ছোট গল্প প্রকাশিত হয়, আমার মনে পড়ছে, সেটারও নাম ছিল এই যুগের চাঁদ হলো কাস্তে। পরবর্তীকালে 1975 সালে কাস্তে নামের একটি কাব্য সংকলনও প্রকাশ করেন দীনেশ দাস। সেখানে তার যে উৎসর্গপত্র তিনি লিখেছিলেন, সেখানে লেখা ছিল যে মুসোলিনি, হিটলার ও ফ্যাসিবাদীদের পরাজয় এবং মানবজাতির মহান বিজয়ের 30তম বার্ষিকী উপলক্ষে নভেম্বর বিপ্লব দিবস 1975, দীনেশ দাস। তো নভেম্বর বিপ্লব 1917 সালে সংগঠিত হয়। তোমরা যারা ইতিহাস পড়েছো জানো, বিশ্ব ইতিহাসের খবর রাখো, তারা জানো যে 1917 সালে রাশিয়ায় নভেম্বর বিপ্লব সংগঠিত হয় এবং বামপন্থী বা কমিউনিস্ট সরকার ভ্লাদিমির লেনিনের নেতৃত্বে ক্ষমতা দখল করে। সাধারণ মানুষের সাম্যবাদী একটা সমাজ প্রতিষ্ঠিত হয়। এখন এই কবিতাটার ভাববস্তু এটা খুব নতুন কিছু নয়, কিন্তু কারণ এই ধরনের কবিতার সঙ্গে আমরা বহুলভাবে পরিচিত। এই কবিতাটির যে খুব নতুন কথা কিছু বলা হচ্ছে তা নয়, কিন্তু তা সত্ত্বেও এটার প্রেক্ষাপট বা পটভূমি এটা বোঝার জন্য এই যে কবি দীনেশ দাস, তার সম্পর্কে কিছু তথ্য জানা প্রয়োজন। কারণ কবিকে না জানলে কবিতায় প্রবেশ করা একটু মুশকিল হয়ে যেতে পারে কোনো কোনো ক্ষেত্রে। এখন দীনেশ দাস মানুষটি, তিনি কিন্তু একজন আদ্যন্ত রাজনৈতিক ব্যক্তিত্ব, এ নিয়ে কোনো সন্দেহ নেই। 1930 সালে প্রাথমিকভাবে তিনি
মানে 1913 সালে তার জন্ম, 1930 সালে তার বয়স তখন 27 বছর। তখন গান্ধীজির লবণ সত্যাগ্রহ আন্দোলন শুরু হয়, সেই আন্দোলনের সঙ্গে তিনি জড়িয়ে পড়েন। এখন এটা তো তোমরা ইতিহাসে জানোই যে গান্ধীজির আন্দোলন ছিল অহিংস আন্দোলন, কিন্তু পরবর্তীকালে দীনেশ দাসের বাবা ছিলেন সরকারি চাকুরে, তিনি চেয়েছিলেন ছেলেও সরকারি চাকরি করুক, কিন্তু দীনেশ দাসের মধ্যে তখন একটা দেশাত্মবোধ কাজ করছে, ব্রিটিশ সরকারের দাসত্ব করবেন না, কারণ চাকরি করা মানেই ব্রিটিশ সরকারের, সরকারি চাকরি করা মানেই তো ব্রিটিশ সরকারের অধীনে কাজ করা, তো ব্রিটিশ সরকারের অধীনস্থ হয়ে তিনি কোনো কাজ করবেন না, এরকম একটা প্রতিজ্ঞা নিয়ে তিনি সরকারি চাকরির আহ্বান বা প্রস্তাব প্রত্যাখ্যান করেন এবং চলে যান 1935 সালে। তিনি উত্তরবঙ্গে চলে যান চা বাগানে কাজ করতে, এবং সেখানে চা বাগানে শ্রমিকদের ওপর যে নির্মম অত্যাচার করা হতো, তাদের খুব সামান্য পারিশ্রমিক দিয়ে প্রচুর খাটিয়ে নেওয়া, মারধর করা, কেউ বিদ্রোহ করার চেষ্টা করলে বা আপত্তি করলে তাদের ওপর অত্যাচার করা, এই যে বিবিধ প্রক্রিয়ায় তাদের নির্যাতন করা হতো, শোষণ করা হতো, তাতে দীনেশ দাসের যে এতদিনকার রাজনৈতিক বিশ্বাস, অর্থাৎ এই যে গান্ধীজির অহিংস আন্দোলনের প্রতি বিশ্বাস, সেটা কিন্তু অনেকটা টলে যায়। কারণ তার মনে হতে থাকে যে যেখানে এই হিংসার মাধ্যমে একদল মানুষকে নির্যাতন করা হচ্ছে, নিপীড়ন করা হচ্ছে, সেখানে শুধুমাত্র অহিংসা কেই একমাত্র অস্ত্র করে আদৌ কোনো জায়গায় আমরা পৌঁছতে পারবো কিনা, আদৌ সেই আন্দোলন সফল হবে কিনা। ফলত গান্ধীবাদ থেকে কিন্তু আস্তে আস্তে ক্রমশ দীনেশ দাসের একটা দূরত্ব তৈরি হতে থাকে। তারপরে পরবর্তীকালে তিনি কলকাতায় ফিরে আসেন এবং সেই সময় কলকাতায় আলিপুর রেড গার্ড আন্দোলন বলে একটা আন্দোলন চলছিল, যেটা ছিল সম্পূর্ণভাবে কমিউনিস্ট আন্দোলন, বামপন্থী আন্দোলন। সেই বামপন্থার সূত্রে সেই আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়েন দীনেশ দাস, এবং তার সূত্রেই এই কমিউনিস্ট ভাবাদর্শের সঙ্গে, মার্কসের ভাবাদর্শের সঙ্গে তিনি ক্রমশ পরিচিত হতে থাকেন এবং ক্রমশ এই আদর্শটাকেই তার জীবনের একমাত্র লক্ষ্য করে তোলেন। মার্কস, লেনিন, র্যালফ ফক্স এদের লেখা নিয়মিত পড়তে শুরু করেন এবং এই ভাবাদর্শটা সম্পর্কে আরও জ্ঞান অর্জন করেন, আর পরিষ্কার স্পষ্ট ধারণা তো তার তৈরি হয়। ফলত সব মিলিয়ে তিনি আদ্যন্ত একজন কমিউনিস্ট হয়ে ওঠে। ফলত এই যে আমরা দ্বিতীয় যে ছবিটা দেখলাম, যে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার প্রতীক, সেখানে যে কাস্তে অ্যাকচুয়ালি মানে তোমরা দেখবে যে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মানে কমিউনিস্ট পার্টি অফ মার্কসিস্ট নয়, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার যে প্রতীক বা পতাকা, যদি এখন আর দেখা যায় না কিন্তু আমাদের রাজ্যে, কিন্তু একসময় তো এই দলটা আমাদের শাসন করেছে রাজ্যকে, আরও দেশের বিভিন্ন রাজ্যেও শাসন করেছে। তো সেই তাদের যে প্রতীক, নেটে সার্চ করলেই তোমরা পেয়ে যাবে, সেখানে দেখবে কমিউনিস্টদের প্রতীকের তিনটে বিষয় থাকে, একটা হচ্ছে কাস্তে, একটা হচ্ছে হাতুড়ি, একটা হচ্ছে তারা। এখন এই কাস্তে, হাতুড়ি, তারার এর প্রতীক কি, মানে এর অর্থ কি, মানে কিসের প্রতীক এরা, কেন কাস্তে, হাতুড়ি, তারা? লাল রঙের ওপর কাস্তে, হাতুড়ি, তারার ছবি দেওয়া রয়েছে। লাল রংটা হচ্ছে বিদ্রোহের প্রতীক, বিপ্লবের প্রতীক। কাস্তে হচ্ছে কৃষিজীবীদের প্রতীক, কারণ কাস্তে কৃষকেরাই ব্যবহার করে। হাতুড়ি হচ্ছে শ্রমজীবীদের প্রতীক, যারা শ্রমিক, তারা হাতুড়ি দিয়ে কাজ করে, তাদের প্রতীক হচ্ছে হাতুড়ি।
আর 3 নম্বর তারা, তারাটা হচ্ছে আশার প্রতীক। তারা আকাশে থাকে, সেটা ধ্রুবতারা হতে পারে, সেটা ধ্রুবতারাকে লক্ষ্য করে আমরা এগোতে পারি, সেটা আমাদের দিক নির্দেশ করতে পারে। আবার তারাকে যদি একটা দূরবর্তী লক্ষ্য হিসেবে ধরি, তাহলে সেটা হচ্ছে আমাদের আশার প্রতীক, যেখানে আমরা হয়তো পৌঁছতে চাই বা যেখানে আমি অ্যাচিভ করতে চাই। ফলে এই কবিতার মধ্যে কিন্তু এই রাজনৈতিক মতাদর্শটা ভীষণভাবেই প্রতিফলিত, মানে সেটা বামপন্থী রাজনৈতিক মতাদর্শ। দীনেশ দাস নিজে কখনো আনুষ্ঠানিকভাবে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার সদস্য পদ গ্রহণ করেছিলেন বলে আমার অন্তত জানা নেই, সম্ভবত গ্রহণ করেননি, কিন্তু কমিউনিস্ট ভাবাদর্শ পুরোদমে তিনি বিশ্বাস করতেন। সেই ভাবাদর্শটা প্রতিফলন তার কবিতায় ঘটেছে, এই কবিতাতেও ঘটেছে। কারণ এই কবিতাটার মধ্যে দেখা যায় যে এই যে কাস্তের সঙ্গে চাঁদকে তুলনা করা, বা দুটো কন্ট্রাস্ট এই কবিতায়, আমি কবিতার টেক্সটটা একটু হাতের কাছে রাখছি তাতে আমার বোঝাতে সুবিধা হবে, যে কাস্তের কবিতাটার মধ্যে দুটো কন্ট্রাস্ট খুব লক্ষ্য করবার মতো। একটা হচ্ছে, এক জায়গায় কবি বলছেন, ইস্পাতে কামানেতে দুনিয়া, তৃতীয় স্তবকে, ইস্পাতে কামানেতে দুনিয়া যারা কাল করেছিল পূর্ণ, কামানে কামানে ঠোকাঠুকিতে নিজেরাই চূর্ণ বিচূর্ণ। আমরা বাদ বাকি শব্দগুলোকে ছেড়ে দিলাম, শুধু ইস্পাত শব্দটাকে ধরলাম, ইস্পাত। দ্বিতীয়ত তারপরে স্তবকেই লেখা হচ্ছে, শুরুই হচ্ছে প্রথম লাইন, চূর্ণ এ লৌহের পৃথিবী, ইস্পাত এবং লৌহ। তারপরে সেই স্তবকের শেষ লাইনে বলা হচ্ছে, তোমাদের রক্ত সমুদ্রে ক্ষয়িত গলিত হয় মাটিতে, মাটির যুগ ঊর্ধ্বে। একদিকে ইস্পাত এবং লৌহ, যার মধ্যে চূড়ান্ত একটা যান্ত্রিকতা রয়েছে, চূড়ান্ত বস্তুময়তা রয়েছে, যেটা অবধারিতভাবে সাম্রাজ্যবাদের প্রতীক, যেটা দিয়ে অস্ত্র তৈরি হয়, ভয়ঙ্কর সমস্ত অস্ত্র, যে অস্ত্র ব্যবহার করে সাম্রাজ্যবাদীরা দিকে দিকে নিজেদের সাম্রাজ্য বিস্তার করে। সেই এখানে যে বলাও হচ্ছে যে কামানে কামানে ঠোকাঠুকিতে, কামান তৈরি করতে গেলে ইস্পাত এবং লৌহের ব্যবহার হয়। তো সেইটাকে কবি ডিক্লাইন করছেন, বলছে যে আজকের দিনে এই লোহা, ইস্পাত এসবের কোনো ভূমিকা নেই। ভূমিকা নেই মানে কি আমাদের দৈনন্দিন জীবনে লৌহ ইস্পাতকে তিনি বাদ দিতে বলছেন তা নয়, আমাদের সমাজ ব্যবস্থায় এটা প্রতীকী অর্থে বলা হচ্ছে। এবং মাটির যুগ ঊর্ধ্বে, মাটির যুগকে ঊর্ধ্বে স্থাপন করা হচ্ছে, মানে মাটির সঙ্গে জড়িত যারা, তাদেরও কিন্তু ঊর্ধ্বে স্থাপন করা হচ্ছে। এবং মাটির সঙ্গে জড়িত কারা, প্রত্যক্ষভাবে মাটির সঙ্গে কারা জড়িত হয়, কৃষকেরা, যারা চাষবাস করে, কারণ চাষটা তো হয় মাটিতে। ফলে পরবর্তী স্তবকে কবি যখন বলেন যে দিগন্তে মৃত্তিকা ঘনায়ে আসে ওই চেয়ে দেখো বন্ধু, কাস্তেটা রেখেছো কি সানায়ে, এই মাটির কাস্তেটা বন্ধু। মাটির কাস্তে মাটির হয় না, কাস্তে মেটালের হয়। কাস্তেও কিন্তু অ্যাকচুয়ালি মেটালেরই হয়, ওই লৌহ ইস্পাত দিয়েই তৈরি হয় কাস্তেও। কিন্তু মাটির কাস্তে এখানে একটা অদ্ভুত চিত্রকল্প তৈরি করছেন কবি, যে যেখানে মাটি নির্মিত একটা বা মাটির সঙ্গে জড়িত এই মানুষগুলো,
তারাই যেন কাস্তের রূপ ধারণ করে একটা আক্রমণের প্রতিরোধের হাতিয়ার হয়ে উঠছে। এখন প্রশ্ন হচ্ছে যে কিসের বিরুদ্ধে প্রতিরোধ, কেন এত আক্রমণ, কেন এত বিপ্লবের কথা, কেন এত কবি লৌহ কামান চূর্ণ বিচূর্ণ এই সমস্ত বিষয়গুলো বলছেন। এটার স্পষ্টভাবে জানতে গেলে এটার এই কবিতাটা লেখার একটু নেপথ্য পটভূমিতে জানতে হবে। প্রথম কথা হচ্ছে যে আমরা যদি ভারতবর্ষীয় পরিপ্রেক্ষিতটা ধরি, তখন 1937 সালে কবিতাটা লেখা হচ্ছে। 1937 সালে ভারতবর্ষের অবস্থা খুব ভালো নয়, কারণ আমরা তখন ব্রিটিশ শাসনাধীন, এবং ব্রিটিশ শাসনের যা যা খারাপ দিক আছে, শোষণমূলক যে যন্ত্র, সেগুলো পুরোদমে চলছে, এবং সেগুলো আমরা প্রায় নীরবে মেনে নিচ্ছি না হয়তো, তখন গান্ধীজি প্রধান ভূমিকা পালন করছেন, কিন্তু গান্ধীজির আন্দোলনে তো হিংসার কোনো জায়গা নেই, ফলে ইস্পাত কামান ইত্যাদির কোনো ভূমিকা নেই। কিন্তু পৃথিবীর অন্যত্র, যেমন এই 1937 সালেই কবিতাটা যখন লেখা হয়, তার ঠিক 1-2 বছর আগে স্পেনে একটা ঘটনা ঘটে। সেটা হচ্ছে যে ফ্র্যাঙ্কো বলে সেখানে একজন, মানে স্পেনে তখন গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত, তো সেই সময় ফ্র্যাঙ্কো নামের এক স্বৈরাচারী শাসক, তিনি জার্মানির হিটলার, অ্যাডলফ হিটলার, যিনি আরেকজন বিশ্বের ইতিহাসের সবচেয়ে অত্যাচারী নিকৃষ্ট শাসকদের মধ্যে একজন বলে পরিচিত, তার সহায়তায় এই গণতান্ত্রিক সরকারকে সরিয়ে দিয়ে ক্ষমতা থেকে নিজে ক্ষমতা দখল করে বসেন এবং স্বৈরাচারী রাজত্ব চালাতে শুরু করেন। সে দেশের মানুষদের একেবারে শোষণে, নির্যাতনে, তাদের নাভিশ্বাসটে। তো স্বাভাবিকভাবেই এইরকম একটা পরিস্থিতিতে প্রতিবাদ তো গর্জে উঠবেই। সাধারণ মানুষ সংগঠিত হয়, এবং সংগঠিত হয় মূলত কমিউনিস্ট আন্দোলনকে কেন্দ্র করি, কমিউনিস্ট ভাবাদর্শকে কেন্দ্র করি, মার্ক্সবাদী ভাবাদর্শ, তাকে কেন্দ্র করে সংগঠিত হয়, এবং সশস্ত্র আন্দোলন শুরু হয়, এবং যেটাকে স্পেনের গৃহযুদ্ধও বলা হয়। গার্সিয়া লোরকার মতো বিখ্যাত কবি, তিনিও এই গৃহযুদ্ধে যোগদান করেছিলেন এবং মৃত্যুবরণ করেছিলেন, স্পেনের বিখ্যাত কবি। তো এই গৃহযুদ্ধ শুরু হয়, এবং গৃহযুদ্ধ সমাপনান্তে কিন্তু দেখা যায় যে ফ্রাঙ্কো গদিচ্যুত হয়েছে এবং পরাজিত হয়েছে। তো এই যে মানব জাতির সম্মিলিত শক্তি, একটা ক্ষমতা, সেটা কিন্তু স্পেনে প্রমাণিত হয়ে গিয়েছিল। তারও আগে যদি যাই, আমরা 1917 সালে নভেম্বর বিপ্লবের কথা তো বলেইছি। লেনিনের নেতৃত্বে নভেম্বর বিপ্লব গড়ে ওঠে, এবং সেখানেও যে কাইজারের রাজত্ব চলছিল, সেও খুব অত্যাচারী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত ছিল সেখানে। খুব দুর্দশার মধ্যে দিয়ে সাধারণ মানুষের দিন কাটছিল। তো সেখানে লেনিনের নেতৃত্বে কিন্তু কমিউনিস্ট সরকার প্রতিষ্ঠিত হয়। এখন এই যে আমরা বারবার কমিউনিস্ট বলছি, কমিউনিস্ট ব্যাপারটা অ্যাকচুয়ালি কি? কমিউনিস্ট, মার্ক্সবাদী, বামপন্থী, এই শব্দগুলো প্রায় সমার্থক। এই যে এইগুলো কথাগুলো বলা হচ্ছে, এতে মূল বক্তব্যটা কি? মূল বক্তব্যটা হচ্ছে এই যে কমিউনিজম সাম্রাজ্যবাদকে কখনো সমর্থন করে না।
সাম্রাজ্যবাদ, মানে যেটা আমাদের দেশে ব্রিটিশ সরকাররা যে আসছে, ব্রিটিশরা তো আমাদের দেশের মানুষ নয়, তারা এসে আমাদের দেশকে শাসন করছে, সুতরাং তারা নিজেদের সাম্রাজ্যকে বিস্তার করছে, তারা সাম্রাজ্যবাদী। এই সাম্রাজ্যবাদী এই মানে এটা ব্রিটিশ সরকার আমাদের দেশের ক্ষেত্রে উদাহরণ। বহু জায়গায় ল্যাটিন আমেরিকায় পর্তুগিজরা, অন্যত্র অন্যান্য শক্তি, তারা এই সাম্রাজ্যবাদ বিস্তার করে ক্রমাগত বিস্তার করে চলেছিল। তো এই সাম্রাজ্যবাদ ব্যাপারটাকে কমিউনিজম কখনোই সমর্থন করে না, এবং বিপরীতক্রমে কমিউনিজমকেও কখনোই সাম্রাজ্যবাদ সোজা চোখে বা ভালো চোখে দেখে না। তো এবার স্বাভাবিকভাবেই যেটা বলছিলাম যে প্রথমে যখন কাস্তে কবিতাটি লেখা হয়, দীনেশ দাস ভীষণভাবে একটা বামপন্থী মতাদর্শ তুলে ধরেন এই কবিতায়। তখন অনেক পত্রিকাই কিন্তু কবিতাটি প্রকাশ করতে ভয় পেয়েছিল, কারণ তখন ব্রিটিশ শাসন চলছে। তাদের আশঙ্কা ছিল যে ব্রিটিশ রোষের মুখে পড়তে হবে যদি এই কবিতা প্রকাশ পায় কবিতা তাদের পত্রিকায়। তো সুতরাং তারা রাজি হয়নি, কিন্তু শেষ পর্যন্ত আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয়। আর দ্বিতীয়ত কমিউনিজমের দ্বিতীয় যে মূল যে স্তম্ভটা বা আদর্শ, যেটা এক কথায় বলতে গেলে সেটা হচ্ছে শোষিত যে শ্রমজীবী মানুষ, শ্রমই জীবিকা যার, শ্রমজীবী কথাটার অর্থ হচ্ছে শ্রমই জীবিকা যার। এখন শ্রমই জীবিকা তো আমাদের সকলের, কিন্তু আমার শ্রম আর যে মানুষটা কারখানায় লোহা পেটাইয়ের কাজ করেন বা ড্রিলিং মেশিনের কাজ করেন তার শ্রম, বা যে মানুষটি সারাদিন রোদে পুড়ে জমিতে ধান কাটেন তার শ্রম, তা তো এক নয়। সুতরাং আমি বাড়িতে বসে নিব্বি নিজের চেয়ার টেবিলে মোবাইলের মাধ্যমে তোমাদের ক্লাস নিচ্ছি, এটা কোনো শ্রমই নয় তাদের শ্রমের কাছে। সুতরাং আমাকে শ্রমজীবী বলা যায় না, আমাকে বুদ্ধিজীবী বলা যেতে পারে। বুদ্ধি মাধ্যমে আমার কাজ। কিন্তু যাদের দৈহিক পরিশ্রম করে কাজ করতে হয়, সেই দৈহিক পরিশ্রমী মানুষ, তারাই হচ্ছে সমাজের মূল চালিকা শক্তি। এটা হচ্ছে মার্ক্সবাদের মূল কথা। কার্ল মার্কস যে তত্ত্ব প্রণয়ন করে যান, তিনি ইকোনমিস্ট ছিলেন, জার্মান ইকোনমিস্ট 19 শতকে। তো ইকোনমিস্ট তার সঙ্গে ফিলোসফিস্টও বলা যায়, দার্শনিকও বলা যায়। তো তিনি যে সমাজ দর্শন প্রচার করেন তার দাস ক্যাপিটাল গ্রন্থের মাধ্যমে, তিনি এবং ফ্রেডরিক এঙ্গেলস তার বন্ধু, তারা দুজনে মিলে যে তত্ত্ব প্রচার করেন, সেখানে কিন্তু এই মতবাদটাই প্রতিষ্ঠা পায় যে সাধারণ মানুষের হাতে, মানে যারা শ্রমজীবী মানুষ, তারাই সমাজের ক্ষমতা, মূল চালিকা শক্তি। এবং সুতরাং সরকার, তথাকথিত সরকার, যারা দেশ পরিচালনা করে, যারা রাজ্য পরিচালনা করে, যারা আমাদের সমস্ত কিছুর নিয়ন্তা, আমরা কোথায় কি করব, কোথায় যাব, কোথায় ট্যাক্স দিতে হবে, কোথায় দিতে হবে না, সমস্ত কিছু যারা নির্ধারণ করে, সেই সরকারও এই শোষিত এবং শ্রমজীবী মানুষদের প্রতিনিধিদের দ্বারাই গঠিত হবে। কারণ তারাই যদি সরকারের, মানে সমাজের প্রধান চালিকা শক্তি হয়, তাহলে দেশেরও প্রধান চালিকা শক্তি হবে এই শ্রমজীবী মানুষ। এখন শ্রমজীবী মানুষ মানে একজন কৃষককে তো আর সত্যি সত্যি নিরক্ষর কৃষক, তাকে তো আর প্রধানমন্ত্রী করে দেওয়া যায় না। তাদের দ্বারা নির্বাচিত প্রতিনিধি, অর্থাৎ ভোটের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধি, তারা সরকার পরিচালনা করবেন। এবং দ্বিতীয় কথা হচ্ছে সাম্যবাদ।
সাম্যবাদ মানে হচ্ছে সমস্ত বিষয়ের সমবন্টন, বড় লোক গরিব লোক বলে কিছু থাকবে না, সকলের আর্থিক সংস্থান সবটাই হবে সমান। কেন হবে? কারণ পুরোটাই সরকার দখল করে নেবে, পুরোটাই হবে সরকার চালিত। প্রাইভেটাইজেশন আমাদের দেশে এখন যেটা হয়, সরকারি সংস্থাগুলোকে আমরা প্রাইভেট করে দিই। লেনিন যখন নভেম্বর বিপ্লবের পরে রাশিয়ায় কমিউনিস্ট সরকার প্রতিষ্ঠা করছেন, সেখানে কিন্তু ঠিক উল্টো প্রক্রিয়াটা হচ্ছে, যে সমস্ত যে বাণিজ্য শিল্প সেগুলো সমস্তটাই সরকারের পরিচালনার অধীন চলে আসছে, যার ফলে এর দাম নির্ধারণ, এর জন্য কত টাকা ট্যাক্স দিতে হবে সেটা নির্ধারণ, সবটাই সরকার ঠিক করে দেবে, সবটাই সরকার চালাবে, কোনো প্রাইভেটাইজেশনের জায়গা নেই। এবং একটা নির্দিষ্ট সীমার পর কেউ তার সম্পত্তি বাড়াতে পারবে না, যদি বাড়ায় সেটা সরকার দখল করবে। ঘটেছে এই ঘটনা রাশিয়ায়। বিরাট বিরাট বড় লোক, জমিদার, বিশাল খামার বাড়ি, প্রচুর জমি সরকার দখল করে নিয়েছে। দখল করে নিয়ে কি করেছে? নিজেরা ভোগ করেছে তা নয়, সাধারণ মানুষের মধ্যে বন্টন করে দিয়েছে, কৃষকদের মধ্যে বন্টন করে দিয়েছে। যে একজনের 100 কাঠা জমি আছে, 100 বিঘা জমি রয়েছে, আরেকজনের কোনো জমিই নেই, সেজন্য সে চাষ করতে পারে না, আরেক কৃষকের, এটা কেন হবে? তার থেকে ওই 100 বিঘা জমিকে আমি 100 জন কৃষকের মধ্যে 1 বিঘা 1 বিঘা করে ভাগ করে দেব, তাতে সকলেরই সমান অধিকার থাকবে। এবং যে ব্যক্তির ওই 100 বিঘা জমি আগে ছিল তারও কিন্তু 1 বিঘা জমিই থাকবে। সুতরাং সে কিন্তু ওই বাকি কৃষকদের থেকে বড় লোক বলে নিজেকে দাবি করতে পারবে না। হ্যাঁ, তো সুতরাং এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ, সাম্যবাদ। তোমরা মানে এটা কথা প্রসঙ্গে আসছে, তোমরা ছোটবেলায় আমরা দেখতাম যে যখনও কমিউনিস্ট সরকার সোভিয়েত দেশে তাদের পতন হয়নি, সেখান থেকে বই আসতো বাংলায় অনুবাদ করা, রাশিয়ান লেখকদের বই। সেই বন্দোবস্ত মানে সে কথা এত সব বিস্তৃত বলতে গেলে অনেক কিছু বলতে হয়, যে রাশিয়া সরকার থেকেই রাশিয়ান সাহিত্যকে যাতে বিশ্ব মানবের কাছে পৌঁছে দেওয়া যায়, বিশ্বের সর্বত্র পৌঁছে দেওয়া যায়, সেই জন্য উদ্যোগ নেওয়া হয়েছিল। এবং রাশিয়ান ভাষা যারা জানে সেরকম মানুষদের আহ্বান করা হয়েছিল তাদের নিজেদের মাতৃভাষায় যাতে তারা অনুবাদ করতে পারেন রাশিয়ান সাহিত্যকে। আমাদের বাংলা থেকেও অনেক মানুষ গিয়েছিলেন, সম্ভবত অরুণ মিত্রও গিয়েছিলেন যতদূর মনে পড়ছে, আর 2-4 জন গিয়েছিলেন যাদের কাজ ছিল রাশিয়ান সাহিত্যকে অনুবাদ করা। তো যাই হোক, সেই অনুদিত বইগুলো, বাংলায় অনুদিত বই আসতো আমাদের কলকাতায়। আমরা ছোটবেলায় দেখেছি একটা 300 পাতার বই বা 400 পাতার বই, দস্তয়েভস্কির উপন্যাস লে মিজারেবল বা রেজারেকশন, পুনর্জাগরণ। লে মিজারেবল দস্তয়েভস্কি নয়, রেজারেকশন দস্তয়েভস্কির উপন্যাস, প্রায় 600-700 পাতার বই, এত মোটা, এবং সে বাঁধাই, তার মুদ্রণ দেখলে তোমরা অবাক হয়ে যাবে। মানে এত উন্নত মানের মুদ্রণ, এত উন্নত মানের
বাঁধাই, প্রচ্ছদ আমাদের দেশের প্রকাশকেরা কল্পনাও করতে পারে না। সেই বইয়ের দাম কত হতে পারে তোমরা আন্দাজ করার চেষ্টা করো। আমি বলে দিই উত্তরটা। এটা 1991-92 সালে এই বই এখনো তোমরা হয়তো মানে কলকাতায় যদি যাও, কলেজ স্ট্রিটে পুরনো বইয়ের দোকানে খুঁজলে হয়তো এই ধরনের বই, রাদুগা প্রকাশনের বই, রাশিয়ার ছিল বিখ্যাত, সেই বইগুলো হয়তো পেতে পারো। ওই রকম একটা 600 পাতার বই, ওই রকম হাই কোয়ালিটির প্রিন্টিং, সেটার দাম কত? 1 টাকা, 2 টাকা ম্যাক্সিমাম, যেটা অভাবনীয়। এখন প্রশ্নটা হচ্ছে যে 1 টাকা 2 টাকা তাহলে কি সরকার বিরাট কিছু ব্যয়ভার বহন করছে? তা নয়। আসলে পুরো ব্যাপারটাই, সমাজ ব্যবস্থাটাই, অর্থনৈতিক ব্যবস্থাটাই এমনভাবে পরিচালিত হচ্ছে যে একটা বই প্রডিউস করতে, তৈরি করতে 1 টাকার বেশি খরচ হচ্ছে না। কারণ গোটা ব্যাপারটাই তো সরকারের দ্বারা নিয়ন্ত্রিত। মাঝখানে ওই প্রকাশককে এত টাকা দাও, বই যে বাইন্ডিং করবে তাকে এত টাকা দাও, যে কম্পোজ করে দেবে তাকে এত টাকা দাও। ইটস অ্যাবসার্ড। সেই সেই কোনো কাজটাই তো প্রাইভেটাইজেশনের মাধ্যমে হচ্ছে না, পুরোটাই সরকারের মাধ্যমে হচ্ছে, এবং সরকার সেটার মূল্য নির্ধারণ করে দিচ্ছে, সমমূল্য নির্ধারণ করে দিচ্ছে, যে তুমি এত টাকা পাবে, তুমি এত টাকাই পাবে, এবং তুমি এত টাকাই পাবে। সুতরাং বইয়ের কস্ট কমে যাচ্ছে। 1 টাকা 2 টাকার মধ্যে বই তৈরি করে দেওয়া সম্ভব হচ্ছে, ওই রকম উন্নত মানের বই। সুতরাং এই সাম্যবাদী কমিউনিস্ট বিষয়গুলো দীনেশ দাসকে ভীষণভাবে আকৃষ্ট করেছিল, এবং এই কবিতায় যে মানে বক্তব্য, ওই যেটা বললাম যে ফ্রাঙ্কোর উত্থান, হিটলারের সহায়তায়, সেই ব্যাপারটা দীনেশ দাসকে চিন্তিত করেছিল, এবং পরবর্তীকালে যখন স্পেনের গৃহযুদ্ধের মাধ্যমে সাম্যবাদীরা বা সাধারণ মানুষের জয় লাভ হয়, তাকে তিনি অভিনন্দিত করেন এই কাস্তে কবিতাটির মাধ্যমে। লৌহ এবং ইস্পাতের বিপরীতে কাস্তের কন্ট্রাস্টটা এক্ষেত্রে খুব বড় একটা লক্ষণীয় বিষয়। আমি কবিতাটা একবার পড়ে, যে মানে টেক্সটটা পড়ি, যে বেয়োনেট হোক যত ধারালো, কাস্তেটা ধার দিও বন্ধু, শেল আর বোম হোক ভারালো, কাস্তেটা শান দিও বন্ধু। এখন বেয়োনেট, শেল, বোম এগুলো সবকটাই অস্ত্রের নাম, অত্যাধুনিক অস্ত্র, এবং সাম্রাজ্যবাদীদের প্রধান হাতিয়ার, হিটলার, ফ্র্যাঙ্কোদের মতো স্বৈরাচারী শাসকদের প্রধান হাতিয়ার। কিন্তু আমাদের মতো, বা আমরা শ্রমজীবী নই, কিন্তু ধরে নিচ্ছি আমরা যদি শ্রমজীবী হই, শ্রমজীবী মানুষের হাতিয়ার হচ্ছে ওই এক কাস্তে, সম্বল। সুতরাং কাস্তেটাকে শান দিয়ে রাখতে হবে, কারণ যে কোনো মুহূর্তে প্রতিরোধ করার প্রয়োজন হবে, যে কোনো মুহূর্তে যুদ্ধ শুরু হবে, তো সেটা কনফ্রন্ট করতে হবে আমাদের। বাঁকানো চাঁদের সাদা ফালিটি, তুমি বুঝি খুব ভালোবাসতে, চাঁদের শতক আজ নহে তো, এ যুগের চাঁদ হলো কাস্তে। এই ভাবনা কবিতায় আমরা আগেও পেয়েছি, মানে 1930-40-এর দশকে বামপন্থী ভাবধারায় যারা কবিতা লিখতেন, অনেক কবি কবিতা লিখতেন, সুভাষ মুখোপাধ্যায় ছিলেন, অরুণ মিত্র ছিলেন, সুকান্ত ভট্টাচার্য ছিলেন, তাদের কবিতায় এই ভাবনার বহিঃপ্রকাশ অন্যভাবে আমরা দেখেছি। খুব সহজ উদাহরণ হলো সুকান্ত ভট্টাচার্যের ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমা চাঁদ যেন জলসান রুটি। তো এই যে ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমা চাঁদ যেন জলসানো রুটি, তার আগের লাইন দুটো ছিল যে
প্রয়োজন নেই কবিতার, কি যেন কল্পনা, কবিতা তোমায় দিলাম আজকে ছুটি, ক্ষুধার রাজ্য পৃথিবী গদ্যময়, পূর্ণিমা চাঁদ যেন জলসানো ছুটি। কাব্যিকতার কোনো স্থান নেই। কাব্যিকতা, পেলবতা, শিল্প, এসব নিয়ে এখন কি হবে? এখন এই সংকটকালে আমাদের যেখানে যুদ্ধকালীন একটা পরিস্থিতির সম্মুখীন আমরা, সেখানে আমাদের সেইভাবেই প্রস্তুত হতে হবে। সুতরাং এখানে আমাদের কাস্তেটাই হাতে থাকাটা বেশি বাঞ্ছনীয়। ইস্পাতে কামানিতে দুনিয়ার কাল, যারা কাল করেছিল চূর্ণ, কামানে কামানে ঠোকাতে টুকিতে নিজেরাই চূর্ণ বিচূর্ণ। চূর্ণ এই লৌহের পৃথিবী, তোমাদের রক্ত সমুদ্রে ক্ষয়িত গলিত হয় মাটিতে, মাটির যুগ ঊর্ধ্বে। মাটির যুগ ঊর্ধ্বে সেটা তো বোঝাই যাচ্ছে, কারণ মানে এটা দীনেশ দাসের খানিকটা ইউটোপিয়ান চিন্তাও বটে। কারণ দীনেশ দাস যে সময় এই কবিতা লিখছেন যে ইস্পাত কামানিতে দুনিয়া যারা কাল করেছিল পূর্ণ, কামানে কামানে ঠোকাঠুকিতে নিজেরাই চূর্ণ বিচূর্ণ, এটা দীনেশ দাসের খানিকটা বলা যেতে পারে ভবিষ্যৎ দর্শন করেছেন তিনি। কারণ 1937 সালে এই কথাটা লেখাটা খুব যুক্তিযুক্ত নয়। কারণ 1937 সালের, মানে আমরা যদি ইতিহাসের কথা একটু ভাবি, 1937 সালের 2 বছর পরেই তো মারাত্মক রকমের একটা বিশ্বযুদ্ধ শুরু হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1939 সাল থেকে। সুতরাং কামানে কামানে ঠোকাঠুকিতে তারা আজ চূর্ণ বিচূর্ণ, খলিত এলো এই ক্ষয়িত গলিত হয় মাটিতে চূর্ণ এ লৌহের পৃথিবী, এই ধরনের পংক্তি 1937 সালে খুব একটা প্রযোজ্য নয়। কিন্তু কবি আশাবাদী, অবশ্যই আশাবাদী, তিনি ভবিষ্যৎকে দেখছেন এবং হয়তো খানিকটা ভবিষ্যৎ বাচনও করছেন স্বপ্ন কল্পনার মতো। খানিকটা ইউরোপিয়ান হয়ে একটা জগতের কল্পনা করছেন যেখানে এই সাম্রাজ্যবাদীদের কোনো স্থান নেই, যেখানে যুদ্ধের কোনো স্থান নেই। দিগন্তে মৃত্তিকা ঘনায় আসে ওই চেয়ে দেখো বন্ধু, কাস্তেটা রেখেছ কি সানায়, এ মাটির কাস্তেটা বন্ধু। এই স্তবকটা নিয়ে আমরা আগেও আলোচনা করেছি যে দিগন্তে মৃত্তিকা ঘনায়, লৌহ এবং ইস্পাতের প্রভাব ক্রমশ ক্ষয়ীভূত হচ্ছে, ক্রমশ মৃত্তিকা এবং মৃত্তিকা সংলগ্ন, মানে মৃত্তিকা মানে অ্যাকচুয়ালি মৃত্তিকা, এটা প্রতীকী অর্থে ব্যবহার করা হচ্ছে, মৃত্তিকা সংলগ্ন মানুষ, শ্রমজীবী মানুষ, তাদের উত্থান ঘটছে। কারণ স্পেনে তার প্রতিফলন ঘটেছে, তার আরেকটু পিছিয়ে গেলে রাশিয়ায় তার প্রতিফলন ঘটে গেছে, আমরা দেখেছি। সুতরাং কবি আশাবাদী হতেই পারে যে আমাদের দেশেও এরকম ঘটবে না কেন। কবিতাটার এই হলো মূল বক্তব্য, খুব সহজ। কারণ খুব সহজ এই কারণেই বলছি যে এই ধরনের ভাববস্তুকে নিয়ে সেই সময় এত কবিতা লেখা হয়েছে বিষয়বস্তুকে কেন্দ্র করে, সাম্যবাদী, আশাবাদী কবিতা, যে এই কবিতাটার মধ্যে খুব বিষয়বস্তুগত নতুনত্ব কিছু নেই। আমাদের মনে পড়বে সুভাষ মুখোপাধ্যায়ের বিখ্যাত কবিতা আছে, প্রিয় ফুল খেলবার দিন নয় অদ্য ধ্বংসের মুখোমুখি আমরা, চোখে আর স্বপ্নের নেই নীল মধ্য কাঠফাটা রোদে সেঁকে চামড়া। এই যে ধ্বংসের মুখোমুখি আমরা, প্রিয় ফুল খেলবার দিন নয় অদ্য, প্রিয়কে ডেকে বলা হচ্ছে যে ফুল খেলবার দিন নয় অদ্য। ঠিক যেরকম এখানে বলা হচ্ছে যে বাঁকানো চাঁদের সাদা ফাল্লিটি তুমি বুঝি খুব ভালোবাসতে, মানে কাব্যিকতাকে ব্যঙ্গ করা হচ্ছে। তো ফুল খেলাও সেই একই, শিল্প, পেলবতা, কাব্য, কবিতা তোমায় দিলাম আজকে ছুটি, কবিতাকে ছুটি দেওয়ার প্রসঙ্গ, এগুলো বারবার আবর্তিত হয়েছে বাংলা কবিতায়, সেই সময়কার বাংলা কবিতায় 1930-এর দশকের শেষ থেকে 40-এর দশকের একটা বড় অংশ পর্যন্ত এই ভাবনাগুলো বারবার আবর্তিত হয়েছে কবিতায়।
আহ, সুতরাং বিষয়বস্তুর দিক থেকে খুব নতুন কিছু নেই, কিন্তু কবিতাটি ছোট, সংক্ষিপ্ত এবং খুব আশাবাদী। কাস্তের সঙ্গে চাঁদের তুলনা, সেটাও খুব নতুন কিছু নয়। জীবনানন্দ দাশ তার অনেক আগেই লিখে ফেলেছিলেন, কাস্তের মতো বাঁকা চাঁদ ঢালিয়াছে আলো, প্রেমিকার ঠোঁটের ধারালো চুম্বনের মতো। সুতরাং কাস্তের সঙ্গে চাঁদের উপমাটাও আহ, দীনেশ দাস পেটেন্ট দাবি করতে পারেন না, সেটা তার এক্সক্লুসিভ কিছু নয়। কিন্তু যাই হোক, সব মিলিয়ে কবিতাটি সংক্ষিপ্ত, সহজবোধ্য এবং উপভোগ্য। কবিতার বক্তব্য খুব জোরদার, আশাবাদী। এইটুকু বলেই আমি আমার এই ক্লাস শেষ করছি। কিছু যদি বিষয় থাকে, তাহলে প্রশ্ন থাকে, জিজ্ঞাসা থাকে, তাহলে তোমরা অবশ্যই প্রশ্ন করবে। তোমাদের একটা খুব মানে ডিসস্যাটিসফ্যাকশনের জায়গা আমার থাকছে যে তোমরা কোনো প্রশ্ন করছো না, মানে কোনো কিছু জানতে চাই করে যাচ্ছ। ব্যাপারটা একটু আমার কাছে হেজিটেটিং, কারণ প্রশ্ন করলে আমরা বুঝতে পারি যে হ্যাঁ ঠিক আছে, তোমরা ক্লাসটা শুনেছো। 46-47 মিনিটের একটা ক্লাস টানা বসে শোনাটা একটু কঠিন, কিন্তু একটানা শোনার দরকারই বাকি। যখন সুবিধা হবে, প্রথমে 15 মিনিট শুনলে, পরে 20 মিনিট শুনলে, তারপরে আরো আধ ঘন্টা শুনলে। তোমাদের তো ফিডব্যাক ফর্ম তখনই জমা দিতে হবে হুড়োহুড়ি করে, তেমন তো না একটা গোটা দিন সময় দেওয়া হচ্ছে তোমাদের। তো সুতরাং তোমরা সময় মন দিয়ে শোনো। আর ফিডব্যাক ফর্মে তোমাদের অপশন থাকবে, তোমাদের একটা ছোট স্টাডি মেটেরিয়ালও আমি দিয়ে দেবো, যদিও সেটা দেওয়ার কোনো প্রয়োজন নেই, কিন্তু পরীক্ষার জন্য হয়তো দিতে হবে। আমি সেটা দিয়ে দেব তোমাদের, স্টাডি ম্যাট। সেটা তোমরা একটু দেখে নিও, পড়ে নিও। আর ভিডিওটা দেখলে তো অবধারিতভাবেই আমার দৃঢ় বিশ্বাস যে এই কবিতাটি সম্পর্কে অন্তত আর তোমাদের কোনো প্রশ্ন থাকবে না। গুগল ড্রাইভ এবং গুগল ইউটিউব দুটো মাধ্যমেই ক্লাস নেওয়া হয়েছে, সুতরাং অপশানে দুটোই সিলেক্ট করবে, দুটো লিঙ্ক দেওয়া থাকবে, দুটোই সিলেক্ট করবে, একটা করে অপশন থাকবে, সেই অপশনগুলো সিলেক্ট করবে। আর কুইজ থাকবে একটা ছোট 5 নম্বরের, সেটা তোমরা আনসার করে দিও। এইটুকু বলে আমি আজকের ক্লাস শেষ করছি। ক্লাসটা শেষ হওয়ার পর, ভিডিওটা আপলোড হওয়ার পরেই আমি স্টাডি মেটেরিয়ালটা দিয়ে দেবো, ফিডব্যাক ফর্ম দিয়ে দেব। ধন্যবাদ। শনি রবিবার তোমাদের ছুটি। রোজ রোজ এই ফিডব্যাক ফর্ম, এই ক্লাস শোনা, এই স্টাডি মেটেরিয়াল কালেক্ট করা, এত ঝামেলার মধ্যে যাওয়ার দরকার নেই। শনি রবিবার তোমরা একটু ছুটি নাও, রেস্ট নাও। আমাদেরও একটু অফিসিয়াল কাজ আছে, সেই কাজগুলো নিয়ে আমরা একটু ব্যস্ত থাকবো। সুতরাং সোমবার থেকে আবার দেখা হবে তোমাদের সঙ্গে। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।